আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা একটু ওয়েট করি। স্যার, সিলেবাস শেষ করতে আমাদের কয়টা ক্লাস থাকতে পারে? আমাদের আজকের ক্লাসের পরে বাকি থাকবে শুধু সিসমিক ডিটেইলিং। সিসমিক ডিটেইলিং সাধারণত আগে আমি 2 ক্লাসে পড়াতাম, এবার একটু সময় পাচ্ছি দেখে আমি হয়তো আর একটু বেশি পড়াবো। ওকে স্যার। ব্যাপারটা হচ্ছে সিসমিক ডিটেইলিংটা আসলে খুব ইম্পর্টেন্ট। তোমাদের কি অন্যান্য ক্লাস শেষ হয়ে গেছে? এই 317 এর অন্য 2টা, মানে শফিল বারি স্যার আর ইশতিয়াকের ক্লাস? স্যার, 22 সালের সিলেবাস শেষ হয়ে গেছে, উনি রিভাইজ দিচ্ছে। আর ইশতিয়াক স্যারের কি শেষ? স্যারের স্যার প্রায় শেষ। আচ্ছা, আমারও প্রায় শেষ বেসিক্যালি, কিন্তু আমি একটু সিসমিক ডিটেইলিংটা আমি মনে হয় কিছুটা হয়তো ডেপথে যাব, যেটা আগে হয়তো যেতাম না। স্যার এগুলা কি স্যার ফাইনাল সিলেবাসে থাকবে? মানে পরে স্যার সিলেবাস বড় হয়ে যাবে না? না, সিলেবাস আসলে কিন্তু এখনো সিলেবাস আছে ওইটা, যেটা হচ্ছে সিসমিক ডিটেইলিংটা আছে, কিন্তু সিসমিক ডিটেইলিংটা কতটুকু আছে সেটা খুব ওয়েল ডিফাইন্ড না। তো আমরা আগে যেটা করতাম, সিসমিক ডিটেইলিং এ শুধু ইন্টারমিডিয়েট ডিটেইলিং পর্যন্তই পড়তাম। তো সেটা পড়তে আমার হয়তো 2 ক্লাসের মধ্যে আমি শেষ করবো আরো, কিন্তু এবারে একটু হয়তো একটা ক্লাস এক্সট্রা আমি একটু পড়াতে পারি। বাট এটা সিলেবাসে থাকা না থাকা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু জিনিসটা আসলে তোমাদের সবার জানা উচিত, কারণ আমি পরে বলবো যে বাংলাদেশে এখন মানে যেহেতু নতুন কোডে অনেক জায়গায় ওটা দরকার হবে। ওকে, তাহলে আমরা দেখি আমাদের আজকে কতজন আসছে। এখন সোফার 100 ক্রস করে গেছে, আমরা মানে শুরু করি। তো আজকে টার্গেটটা হচ্ছে শেয়ার ওয়ালটা কমপ্লিট করা। হ্যাঁ, তো আমরা যেটা দেখছি যে শেয়ার ওয়ালটার কেন দেওয়া হয় সেটা আমরা দেখছি, যে একটা বিল্ডিং এ যখন বিল্ডিং একটু উঁচু হতে থাকে তখন ল্যাটারাল লোডটা যথেষ্ট সিগনিফিকেন্ট হয়ে যায়, সেটা আর্থকুইক বলি বা উইন্ড বলি। এবং তখন আমাদের যে যদি শুধু মোমেন্ট ফ্রেমে আমরা ডিজাইন করি, তাহলে আমরা দেখতে পারি যে মোমেন্ট ফ্রেমের মধ্যে মোমেন্ট এবং শিয়ার দুটোই অনেক বেড়ে যায়, এবং যার ফলে সেকশন গুলো অনেক বড় হয়ে যায়। তো সিস্টেমটা আর ততটা এফিসিয়েন্ট থাকে না। এই জন্য আমরা যেটা করি, যেটা হচ্ছে সিস্টেমের মধ্যে একটা স্টিফ একটা ওয়াল ইনসার্ট করা হয়, যেটা আমি ছবিতে দেখাইছিলাম, এবং দেখাইছিলাম যে শিয়ার সেটা ইনসার্ট করাতে আমাদের মোমেন্ট ফ্রেম থেকে মোমেন্ট এবং শিয়ার গুলা স্টিফার পার্ট অর্থাৎ শিয়ার ওয়ালের দিকে চলে গেছিল, এবং যার ফলে আমাদের মোমেন্ট ফ্রেমের সেকশন গুলা অনেক কম করে আমরা ডিজাইন করতে পারি। এবং মানে এটা একটা সিস্টেম যেটাকে ডুয়াল সিস্টেম বলে, এটা কম্পারেটিভলি এটা এফিসিয়েন্ট সিস্টেম যেটা আমি মোমেন্ট ফ্রেমের সাথে কম্পেয়ার করি। এটা সার্টেন হাইটের পরে আসলে এই শিয়ার ওয়াল ছাড়া ডিজাইন করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। এটাও বলছিলাম, এটা দিয়ে আমরা মোটামুটি প্রায় আমাদের দেশে যা ল্যাটারাল লোড তাতে আমরা 40 তলা থেকে 50 তলা পর্যন্ত হয়তো করতে পারবো। আচ্ছা, এখন যেটা আমরা অলরেডি বলে ফেলছি, এছাড়া আমরা যেটা বলছিলাম যে শিয়ার ওয়ালটা তাহলে কিভাবে বিহেভ করছে। শিয়ার ওয়ালটা তাহলে শিয়ার নিচ্ছে, বেন্ডিং মোমেন্ট নিচ্ছে, এটা আমরা যেমন বুঝছিলাম, একই সঙ্গে শিয়ার ওয়ালটা এক্সিয়াল ফোর্সও নিচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। কারণ এক্সিয়াল ফোর্সেরও কলামের মধ্যে বেসিক্যালি শিয়ার ওয়ালটা একটা কলাম, যেটার একটা ডাইমেনশন অনেক লম্বা। এখন আমরা ডিজাইন করব কিভাবে সেটা, এবং লোডটা কিভাবে ট্রান্সমিট হয় সেটাও দেখাইছিলাম, যে লোডটা আসলে স্ল্যাব থেকে স্ল্যাবটা একটা ইনক্লাইন একটা বিমের মতো কাজ করে, এবং স্ল্যাবটা ডিফ্লেক্ট করে এটাকে আমরা ডায়াফ্রাম বলছিলাম, এবং লোডটা আমাদের ওয়াল গুলাতে শিফট মানে ডিস্ট্রিবিউট করে দেয়, সেইভাবে বিহেভ করে। এখন ওয়ালটা ডিস্ট্রিবিউট করার পরে ওয়ালটা কিভাবে বিহেভ করে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং বলছিলাম যে কোথায় কি কিভাবে রড দিতে হয় এবং কেন দিতে হয়, এটা গত ক্লাসের শেষের দিকে আমরা আলোচনা করছিলাম। তোমরা যদি দরকার হয়, আমি ভিডিওটা এখন আপলোড করি নাই, তো ওখানে দেখতে পাবে এটা ব্যাখ্যাটা কিভাবে দেওয়া হয়েছিল। এবং বলা হচ্ছিল যে ওয়ালের এই যে আমরা একটু আবার আগে দেখাই, এখানে 3 রকম বিহেভিয়ার দেখানো হয়েছিল, যে আমরা আসলে কি কি কারণে কোন কোন রড দিই সেই জিনিসগুলো বলা হয়েছিল, এবং সেটা আমি বেশ ডিটেইলি দেখাইছিলাম। আমি নিজেও একটু আগে দেখে নিলাম আগের ক্লাসের শেষের দিকে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। তো আমি এখানে এটা রিপিট করতেছি না, আজকে আমরা সরাসরি ডিজাইনে চলে যাব, এবং ডিজাইনে আমরা দেখবো যে এই বিহেভিয়ার গুলোর জন্য বা এই যে এখানে যেসব ক্র্যাকিং আসে যেভাবে ফেল করতে চায় সেটাকে আমরা কিভাবে
বন্ধ করব, বা শিয়ার ওয়ালের অ্যাকচুয়াল যে পারফরমেন্স, যে কারণে দেওয়া উদ্দেশ্য, সেটা কিভাবে এনশিওর করবো সেটা আমরা আজকে দেখবো। আচ্ছা, এখানে আগে আমি এটা ফার্গুসনের বই থেকে পড়াতাম। ফার্গুসনের বইটা একটা পুরোনো বই, তো এখানে কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট আছে, কোড টোড গুলো একটু আমি সেই জন্য, আর আমাদের এই 15th এডিশনে এটা চেঞ্জ আসে, তাহলে আমি এটা মুছি নাই যদিও, কিন্তু এই জিনিসটা আসলে আমি এখান থেকে না পড়ে আমি এই আমাদের 15th এডিশন থেকে পড়াচ্ছি। কিন্তু বেসিক্যালি একই জিনিস, কোনো পার্থক্য নাই, সেটা আমরা পরে দেখবো। কিন্তু আমাদের এই 15th এডিশনে দুই একটা জায়গায় একটু আমার মনে হচ্ছে কিছু জায়গায় সমস্যা আছে, সেটাও আমি তোমাদেরকে একটু পয়েন্ট করে দিব, তোমরা চেক করবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি শেয়ার ওয়ালের কাজ হচ্ছে শেয়ার নেওয়া, অর্থাৎ এই যে আমি নিচে যে ওয়ালটা দেখতে পাচ্ছি, এই ওয়ালটাকে যদি আমি এখন সাইড থেকে চিন্তা করি, এটা আসলে একটা ক্যান্টিলিভার বিম। যদি আমি এটাকে সাইড থেকে আঁকি, এরকম একটা, যদি আঁকাটা খুব কঠিন, আঁকি, ওয়ালটাকে আমি কাইট করে দিলাম মনে করো, এইখানে আমার সাপোর্টটা আছে মনে করো, তাহলে আমার এটা বেসিক্যালি একটা ক্যান্টিলিভার বিম, যেখানে আমার এই লোড গুলা, উইন্ড লোড গুলা বা আর্থকুয়েক লোড এগুলো আসতেছে, তাই তো? এখন এখানে তাহলে সবচেয়ে বেশি মোমেন্ট হবে এই সাপোর্টের কাছে, সবচেয়ে বেশি মোমেন্ট হবে, আমি সেটা বুঝতেছি, এবং শিয়ার গুলাও এখানে প্রত্যেকটা লোড শিয়ার গুলা সাপোর্টের কাছে বেশি হয়ে যাবে, এবং সেটাই আমরা ডিজাইন করবো। তাহলে খেয়াল করো, প্রথমে আমাদের শিয়ার যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই শিয়ারটা, এখানে যে শিয়ারটা, যেটাকে আমরা এখন ভিইউ যদি বলি, এটা আমরা অ্যানালাইসিস থেকে বের করতে পারবো। এই শিয়ারটাই হচ্ছে সেই শিয়ারটা যেটা এইটা এই কলামটা, এই ওয়ালটা বিভিন্ন ফ্রেমের থেকে অ্যাট্রাক্ট করে তার নিজের দিকে নিয়ে আসছে, এটা অ্যানালাইসিস থেকে আমরা বের করতে পারবো। এখন এই শিয়ারটা নেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। প্রথমে আমাকে দেখতে হবে যে আমি এমন ভাবে ডিজাইন করব, তো ভিইউটা হচ্ছে তাহলে আমাদের ডিমান্ড, রিকোয়ারমেন্ট, ইউ মানে হচ্ছে আলটিমেট। এখন তার মানে আমাদের ক্যাপাসিটিটা এর থেকে বেশি হতে হবে, তো ক্যাপাসিটিটা হচ্ছে ভিএন হচ্ছে নমিনাল ক্যাপাসিটি, তাকে ফাই ভিএন মানে হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি। আচ্ছা, এখন ভিএন মানে কি সেটা একটু দেখি। প্রথমে আমাকে খেয়াল করতে হবে একটা সেকশনে টোটাল ভিএন এর বেশি হতে পারবে না, মানে আমার যা লিমিট এর বেশি হয়ে গেলে আমাকে আসলে বলতে হবে যে ডিজাইনটা আমাকে রিভাইজ করতে হবে। এবং একইভাবে এটা আমরা জানি, এটা আগের মতো, এটা কিন্তু জাস্ট নর্মাল শিয়ার ডিজাইনের মতোই, এটা মানে বিমের শিয়ারেও কিন্তু এটা ছিল, তোমরা যদি খেয়াল করো আমাদের শিয়ার আমরা কলামেও পড়াইছি, শিয়ারে এটাই রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখন এই শিয়ারের দুটো অংশ, এই শিয়ারটার কিছু অংশ নেবে কলাম, কিছু অংশ নেবে কংক্রিট, আর কিছু অংশ নেবে স্টিল। এটার মধ্যে একই রকম ভাবে খালি একটা জিনিস খেয়াল করো, এখানে ডি এর মান কত নেব, এটা তো আমি টোটাল ডেপথটা দেখতে পাচ্ছি এতটুকু, এটা যদি টোটাল ডেপথ হয় তাহলে ডিটা, এটাকে আমরা টোটাল ডেপথ বলতেছি, এটা হচ্ছে ওয়ালের লেংথ LW, আর আমরা নিব এফেক্টিভ ডেপথ 0.8, এটা একটু প্রথমে খেয়াল করে রাখো, এটা একটা কোডেও বলা আছে 0.8 LW ধরে আমরা এফেক্টিভ ডেপথ হবে এখানে, যেটা ডি। আর এইচটা তাহলে কি, এইচটা হচ্ছে এখানে এটার উইডথ, আমরা দেখতে পাচ্ছেন যেটা পারপেন্ডিকুলার টু পেপার, যেটা এটা হচ্ছে আমাদের উইডথ অফ দ্য ওয়াল। তাহলে আমরা প্রথমত দেখলাম দুইটা পার্ট আছে, এবং দুইটা পার্টের পরে বাকি ডিজাইনটা আসলে খুব আমরা আগে যেভাবে করছি সেভাবে হবে, দেখে যাই। এটা হচ্ছে কংক্রিটের একটা ফর্মুলা আছে 2√FC প্রাইম HD, যেটা BWD ছিল, এখন এটা HD হয়ে যাচ্ছে। আর এই ফর্মুলার সাথে আমরা আগেও পরিচিত, এবং এই ফর্মুলার যদি আমার টেনশন বা কম্প্রেশন থাকে ওয়ালের মধ্যে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে বলা হচ্ছে। যেখানে কম্প্রেশন থাকলে ক্যাপাসিটিটা বাড়বে, যদি টেনশন হয়ে যায় তাহলে ক্যাপাসিটি কমবে, এটা আমরা কলামের মধ্যে লাস্ট এই ফর্মুলা দেখাইছিলাম। তাহলে ভিসির ভ্যালুটা আমরা বের করলাম, তাহলে ভিসি যদি এই পরিমাণ নিতে পারে তাহলে বাকিটা কতটুকু নেবে সেটাই আমাদের আসলে দেখার বিষয়। তাহলে বাকিটা আমরা ভিএসটা বের করে ফেলতে পারবো প্রথম যে ফর্মুলা দেখলাম সেখান থেকে, এবং এই ভিএসটাকে আমরা আলটিমেটলি আমরা আসলে বের করব এভি আর এস, অর্থাৎ স্পেসিং আর এস, এটা এই ফর্মুলাটা আমরা আগেও ব্যবহার করছি। অনেক সময় আমরা এই ফর্মে লিখি, অনেক সময় এসটাকে সামনে নিয়ে এটা উল্টা করে লিখি, বাট আমরা আগের দিন দেখছিলাম আসলে ডিজাইনে এভি বাই এস এই ফর্মে লিখলে আসলে সুবিধা হয়। এভি বাই এস হচ্ছে রিকোয়ারমেন্ট, আর এভিটা হচ্ছে আমাদের কয়টা রডের কয়টা লেগ আছে সেই অনুযায়ী কতটুকু এরিয়া, আর এস হচ্ছে স্পেসিং। তাহলে এখানে আমাদের পার্টিকুলার প্রবলেমে এখন আমরা দেখি, এখানে এস মানে আসলে S2, যে ছবিতে বাম দিকে ছবিতে দেখতে পাচ্ছি এই S2 হবে। আর আমরা এখানে যদি এভি নোটেশনটাকে আমরা একটু পরিষ্কার করার জন্য ফার্গুসনের বই নোটেশনটা আমরা ইউজ করি, AVH মানে এটা হচ্ছে হরাইজন্টাল শিয়ার রড, এটাকে আমরা AVH বলবো আমাদের সুবিধার জন্য। আর আরেক দিকেও রড দিতে হয়, সেটা কিন্তু আমরা খেয়াল করছি যে এই দিকেও একটা রড দিতে হয়,
সেটা কেন দিতে হয় আমরা সেদিন বলছিলাম যে আমাদের কিন্তু আসলে এইদিকে একটা স্ট্রাট তৈরি হয় এবং সেই স্ট্রাটটাকে ইকুইলিব্রিয়াম রাখার জন্য আমাকে এইদিকে একটা টেনশন নিতে পারে সেরকম একটা ইকুইলিব্রিয়াম করার জন্য একটা রড দিতে হয়, সেটা হচ্ছে ভার্টিক্যাল শিয়ার রড, সেটাকে আমরা বলতেছি এভিভি। এবং এভিভি টা কিভাবে বের করবো সেটাও আমরা এক্ষুনি দেখতে পাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে এইটা হচ্ছে আমার শিয়ার, এটা হচ্ছে শিয়ার আসতেছে, তার জন্য আমরা বেসিক্যালি এটা স্টির আপ ডিজাইন করবো। স্টির আপ ডিজাইনটা আমরা বিমে যেভাবে করি ঠিক একইভাবে করলাম, এবং এখানে খালি পার্থক্য হচ্ছে ডিটা হচ্ছে 0.8 LW আর বাকি জিনিসগুলো একই। আচ্ছা, এখন আমরা দেখি একটু আমাদের রডের কিছু রিকোয়ারমেন্ট আছে, যেটা হচ্ছে মিনিমাম কতটুকু রড দিতে হবে, এটা শিয়ারের বেলায় রিকোয়ারমেন্ট, আমরা এটা কিন্তু আগেও পড়ে আসছি। এখানে যেটা বলা হচ্ছে এটা আমি নিলসনের বই থেকে নিচ্ছি, যে যদি ভেরি লো শিয়ার হয় তাহলে কিছু রিকোয়ারমেন্ট আছে, যে আমার মিনিমাম একটা ভার্টিক্যাল রড রাখতে হবে, সেটা 0012, আর এটা জাস্ট বিভিন্ন এরিয়ার জন্য এখানে লেখা আছে, আমি সেটাকে সামারি করে একটু পরে দেখাচ্ছি, সুতরাং এখান থেকে আমি পড়বো না এখন। আর যদি এটা হাফ 5 ইসির বেশি হয়, আমরা কিন্তু আগে জানি যে হাফ 5 ইসির কম হলে আসলে শিয়ার ইনফোর্সমেন্ট লাগে না বিমের জন্য, কিন্তু এখানে একটা মিনিমাম রড দিতেই হয় ভেরি লো শিয়ার হলেও। কিন্তু এখানে যখন আমার হাফ 5 ইসি থেকে বেশি হবে তখন আমাকে এই রিকোয়ারমেন্ট গুলো বদলাই যাচ্ছে, এবং তখন আমাকে এই লংজিটিউডাল রডও একটা বের করার একটা ফর্মুলা এখানে দেওয়া আছে, সেটা আমরা এখন এখান থেকে না দেখে আমরা একটু সামারিতে দেখি যে আসলে কি করতে হবে। এখানে আমি একটু হাতে লেখা সামারি করছি, যে যখন শিয়ার খুবই লো হবে অর্থাৎ হাফ 5 ইসি থেকেও কম হবে, তখন রো এল মানে লংজিটিউডাল রডের রেশিও হবে যেটা আসলে ABB/S1H। এটা দেখো, এটা মানে কি বোঝা যায় কিনা দেখো, এটা হচ্ছে ভার্টিক্যাল রডটা, ভার্টিক্যাল শিয়ার রডের পার্সেন্টেজ দেওয়া আছে, এটা S1H, যদি খেয়াল করো S1 এবং H হচ্ছে এটা, তার মানে এটা কিন্তু একটা নিচেরটা হচ্ছে এরিয়া, একটা এরিয়ার মধ্যে এতটুকু রড আছে, তার মানে এটা হচ্ছে আমাদের স্টিলের রেশিও। এবং অ্যাজ পার কোড যখন একদমই আসলে শিয়ার লাগে না তখনও আমার এই পরিমাণ 0012 অর্থাৎ 0.12% এই পরিমাণ রড এই বারের জন্য দিতে হবে, বা একটু বড় বার হলে আর একটু বড় রড দিতে হবে। এটা হচ্ছে লংজিটিউডাল রডের একটা রিকোয়ারমেন্ট। আর ট্রান্সভার্স রড, যেটা আমরা একটু আগে ফর্মুলা দিয়ে বের করলাম, ফর্মুলা দিয়ে বের করবো তো বটেই, কিন্তু তার মিনিমাম একটা রিকোয়ারমেন্টও আছে, সেটা হচ্ছে অবশ্যই এখানে আর ফর্মুলা দিয়ে বের করবো কি, এখানে যখন এতই কম তখন তো আসলে এটা আসবেই না, তোমরা বুঝতেই পারছো। কংক্রিট নিজেই নিচ্ছে তারও অর্ধেকের কম, তাহলে এটা আসলে ফর্মুলা থেকে কোনো স্পেসিফিক পাবো না, আমরা তখন এই মিনিমাম রডটা দিব। মিনিমাম রডের ফর্মুলা যখন দেখো S2/H, তখন আমরা 002 দিব, এটা এই রিকোয়ারমেন্টটা বলা আছে। এটা তো খুবই ছোট, এবং তার জন্য S1 এরও এবং S2 এরও একটা লিমিট দেওয়া আছে। এখন যদি শিয়ার একটু বেশি হয়, অর্থাৎ শিয়ার যদি হাফ 5 ইসি থেকে বেশি হয়, তখন আমরা প্রথমত হচ্ছে ফর্মুলা দিয়ে বের করবো। এখন কিন্তু যদি এটা মানে 5 ইসির কম হয় তাহলে কিন্তু ফর্মুলা আসবে না, কিন্তু যে মুহূর্তে 5 ইসি থেকে বেশি হবে তখন আমরা অ্যাকচুয়াল ফর্মুলা থেকে ভিএসটা কতটুকু রিকোয়ারমেন্ট সেটা বের করে, একটু আগে যে ইকুয়েশনটা লিখলাম সেখান থেকে আমরা বের করবো, বাট এটা এর থেকে কম হবে না। ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট এই 0.25% থেকে কম হবে না। আর লংজিটিউডাল রডের এবার একটা ফর্মুলা চলে আসছে, এই ফর্মুলাটা আমরা দেখি। লংজিটিউডাল রডের ফর্মুলাটা এরকম হবে, এবং এখানে দেখো এখানে এই ফর্মুলার মধ্যে আবার একটা এই ট্রান্সভার্স এখানে যেটা আসবে সেটা এখানে বসায় দিতে হবে, কিন্তু এটা কোনোভাবেই এই 0.0025 এর থেকে কম হবে না। আর ফর্মুলা থেকে যাই আসুক না কেন, আবার বলা হচ্ছে ট্রান্সভার্স যে রড তার থেকে বেশি দেওয়ার দরকার নেই, তার সমান বা কম হলেই চলবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, যদি আমার এমন হয় যে ট্রান্সভার্স রড অর্থাৎ অ্যাকচুয়াল যে শিয়ার রিইনফোর্সমেন্ট সেটা যদি 0025 হয়, তাহলে আসলে লংজিটিউডাল রডও 0025 হবে। এখন তাহলে এই রিকোয়ারমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, আমরা অঙ্ক করলে আরেকটু স্পষ্ট হবে। এইখানে আমার স্পেসিং এর রিকোয়ারমেন্টটা আগের মতোই ছিল, আগেরটাই ছিল, তার সাথে আরেকটা ক্রাইটেরিয়া অ্যাড হচ্ছে, এখানে আমাদের বইতে কিন্তু নতুন 15th এডিশনে এটা উল্টে দিচ্ছে, যার ফলে আমি লেখার পরে আরেকবার কারেকশন করছি। এটা বইতে মনে হচ্ছে কোডে চেক করছি, অন্য বইতে আগের ক্লাসে দেওয়ার অন্যরকম ছিল। এখন যেটা আছে এটাই কারেক্ট, এটা বইয়ের সাথে মিলিয়ে দেখো বইটা ঠিক মতো দেওয়া হয়নি। তাহলে এটা হচ্ছে হাফ 5 ইসির অর্ধেকের থেকে বেশি হলে, সেটা মানে উপরের দিকে যতই যাক সেটা রিকোয়ারমেন্ট হলে, দিস আর দ্য মিনিমাম রিইনফোর্সমেন্ট রিকোয়ারমেন্ট, যেটা আমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। আচ্ছা, এইবার আমরা অঙ্ক করতে গেলেই এখন আমরা বুঝতে পারবো যে কিভাবে করতে হবে। এখানে সামারিতে দেওয়া আছে, এটা দরকার নেই। আচ্ছা, এখানে এবার ফার্গুসনের বইতে প্রবলেমটা করা আছে। ফার্গুসনের বইতে প্রবলেমটা
যেভাবে করছে আমাদের নতুন বইতে একটু ডিফারেন্টলি করছে, এবং আমাদের বইয়ের অঙ্কটা কেন যেন আমার মনে হচ্ছে ঠিক হয়নি। তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা দেখবা। আমরা এখানে অঙ্কটা থিওরিটা এখানে না পড়ে আমি সরাসরি প্রবলেমের সাথে সাথে থিওরিটা বলবো। এখানে অঙ্কটা করা আছে ফার্গুসনের অঙ্কটায়, এখানে আমি যদিও দিচ্ছি কিন্তু এটা আসলে একটু পার্থক্য হবে, কারণ আমাদের ফাইয়ের ভ্যালুটা ডিফারেন্ট হয়ে গেছে। এই ভ্যালু এই অঙ্কটা একটু পুরোনো বইয়ের, তখন ফাইটা আসলে করেও 0.85 ছিল, এখন 0.75 হয়ে গেছে। তো এখানে অঙ্কটা রাখার পরে আমি অঙ্কটা আবার রিডু করছি, সেটা এখানে দেখাই। আচ্ছা, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আগে প্রথমে একটা বুঝতে হবে, a 3-story shear wall is subjected to factored wind forces as shown in figure. প্রথমেই খেয়াল করো শিয়ার ওয়ালটা মাত্র 3 তলা, তো ভেরি আনইউজুয়াল ক্ষেত্রে 3 তলা আসলে শিয়ার ওয়াল হবে না। তো আমরা অঙ্কটাকে সিম্পল রাখার জন্য একটা 3 তলা শিয়ার ওয়াল চিন্তা করতেছি, এবং শিয়ার ওয়ালে এখানে লোড উইন্ড লোড গুলো ফ্যাক্টরড অবস্থায় দেওয়া আছে, যে 30 কিপ 60 কিপ 60 কিপ। এখানে দেখতে পাচ্ছি আমরা ছাদের লোডটা কম, কারণ ছাদের উপর দিকে মানে কন্ট্রিবিউটরি এরিয়া কম, তার মানে এইদিকে লোড কম, আর নিচের দিকে এরিয়াটা লোড গুলো কনস্ট্যান্ট আছে। তাহলে যদি আমরা এবার এটাকে বিম হিসেবে চিন্তা করি, আগে যদি চিন্তা করি আগে একটু যেভাবে দেখালাম সেভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে শিয়ার ডায়াগ্রামটা হচ্ছে কি, এখানে 30 কিপ, এখানে এসে দুটো যোগ হয়ে এই অংশটা 90 কিপ শিয়ার, আর নিচের দিকে আমার এটা আরো যোগ হচ্ছে 150 কিপ শিয়ার। এবং এটা কিন্তু তাহলে আমি পেয়ে গেলাম প্রথমেই, যদি আমি এই বটমে যদি আমি ডিজাইন করি, তাহলে আমার ভিইউ, যেহেতু এটা অলরেডি ফ্যাক্টরড, তাহলে ভিইউ এর মান 150 কিপ প্রথমে আমি জেনে গেলাম। এবার আমি যদি মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি, তাহলে আমরা দেখবো 30 ইন্টু 12 মানে 360 কিপ ফিট হচ্ছে এখানে মোমেন্ট, 80 ফিট হচ্ছে এখানকার মোমেন্ট। এটা একটা ফ্রি ক্যান্টিলিভার, এবং তার সাথে যদি আমি এখন এই 60 ইন্টু 12 যোগ করি, তাহলে আমার বটমে আমি দেখতে পাচ্ছি বেশ বিরাট একটা মোমেন্ট, 3240 কিপ ফিট মোমেন্ট আসতেছে বটমে। এখন তার মানে আমি যদি বটমে ডিজাইন করি, আমাকে এই 150 কিপ শিয়ারের জন্য ডিজাইন করতে হবে, এবং মোমেন্টের মান, বা এটাকে আমি এমইউ বলবো, এই এমইউ এর মান হচ্ছে 3240 কিপ ফিট। এখন তাহলে প্রথমে এই প্রশ্ন উঠবো, এক্সিয়াল লোডটা গেল কই? এখানে তো একটা এক্সিয়াল লোড থাকা উচিত, তাই না? এক্সিয়াল লোডটা কিভাবে থাকা উচিত? আমরা যদি বোঝার চেষ্টা করি, এরকম এক্সিয়াল লোড তো ডেফিনেটলি আছে, এক্সিয়াল থাকবে, এটা তো সামনে বুঝছো, কারণ ওয়ালটা তো একটা স্ট্রাকচারাল অংশ, এটা তো স্ল্যাব গুলো তো এর মধ্যে এসে কানেক্টেড হচ্ছে, বিমও এর মধ্যে কানেক্টেড হচ্ছে, তাহলে আমাদের এই গ্র্যাভিটি লোডটা এখানে ধরলাম না কেন? তাহলে এই প্রশ্নটা এখানে আমি করতেছি প্রথমে, যে এক্সিয়াল লোড নাই কেন। প্রথমে আমরা উত্তরটা দিয়ে নিচ্ছি, যে যেখানে এক্সিয়াল লোড অনেক কম, এটাকে 0.1 এফসি প্রাইম এজি থেকে কম, সেক্ষেত্রে আমরা এটা যদিও একটা কলাম, জেনারেলি সব শিয়ার ওয়াল একটা কলাম, কিন্তু যদি এক্সিয়াল ফোর্স খুব কম থাকে এবং কার থেকে কম, সেটা এখানে দেওয়া হচ্ছে 0.1 এফসি প্রাইম এজি থেকেও যদি কম। অর্থাৎ মানে কি, যদি অন্যভাবে যদি বলি, যে স্ট্রেসটা এফসি প্রাইম যদি 4000 পিএসআই হয়, বা এখানে 3000 পিএসআই আছে, তাহলে তার 10 ভাগের 1 ভাগ যদি হয়, অর্থাৎ মাত্র 300 পিএসআই কম্প্রেসিভ স্ট্রেস যদি হয়, এটা আসলে কিছুই না, এটা কোনো কলামই না, এটাকে আসলে আমরা বিম হিসেবে ধরবো, এবং বিম হিসেবে ধরাটাই আসলে কনজারভেটিভ হবে। সেটা আমরা এই ক্লাসের শেষে আবার একটু দেখবো, যে এইসব ক্ষেত্রে যেখানে আমার এক্সিয়াল লোড খুব কম, সেক্ষেত্রে আসলে বিম ধরাটাই কনজারভেটিভ। এবং আসলে কোড কিন্তু সংজ্ঞা হিসেবে বিম আর কলামের মধ্যে পার্থক্যটা করতেছে এই এক্সিয়াল ফোর্সের এই রেঞ্জটা দিয়ে। এর থেকে যদি কম হয় কোনো মেম্বারে, তাহলে কোড অনুযায়ী সেটা আসলে বিম বা বিম তাকে ধরা যায়, আর এর থেকে যদি বেশি হয়, তাহলে তাকে কলাম হিসেবে ধরতে হবে। তো আমাদের সহজ রাখার জন্য প্রথমে আমরা প্রবলেমটা ধরে নিচ্ছি, এক্সিয়াল ফোর্সটা এতই কম যে 0.1 এফসি প্রাইম এজি এই লিমিটটা ক্রস করতেছে না, তার মানে আমাদের এই বিমটা, এই ওয়ালটা একটা শিয়ার ওয়াল হিসেবে, একটা বিম হিসেবে ডিজাইন করা যাবে। প্রথমে আমরা এটা বুঝে নিলাম, কিন্তু সবসময় কিন্তু এটা হবে না, সেটাও খেয়াল রাখো। এর আগে কিন্তু এটা নিয়ে অনেক কনফিউশন আছে, ক্লাসে পড়ানোর পরে সবার মনের মধ্যে ধারণা হয়েছে মানে শিয়ার ওয়াল সবসময় বিম, এটা কিন্তু তা কিন্তু না, সেটা প্রথমেই বলে দিচ্ছি। আমরা একটু পরের স্লাইডে যাই, তাহলে আমরা প্রথমেই দেখি ওয়ালটাকে আমরা ডিজাইন করতেছি বিম ধরে, এটা ফার্স্টে বুঝে নিচ্ছি। এবং আমরা যদি একটু লাগাইতে থাকি, সেটা আমরা এখানে খেয়াল করি, আমরা ধরে নিচ্ছি যে আমাদের ই এর মান 0.8 এলডব্লিউ, তো এলটা হচ্ছে 12 ফিট, তাহলে আমার 12 ফিট না, সরি, এটা মানে 15 ফিট, 15 ফিটের জন্য আমাদের এটা আসলো 144 হলো ডি এর মান। আচ্ছা, প্রথমে আমরা এই ম্যাক্সিমাম এই ওয়ালে কত শিয়ার দেওয়া যেতে পারে সেটা চেক করি, সেটা হচ্ছে 10 √fc প্রাইম এইচডি, অর্থাৎ এখানে
ফাই এর মান 0.75, কারণ এটা শেয়ার, আর 10 তো দিলাম, রুট ওভার দিলাম। এইচ এর মান, এটা এইচ না, আসলে ডিটা আগে লিখে ফেলছি, এটা হচ্ছে এত, আর ওয়াল থিকনেসটাই হচ্ছে এখানে আমার এইচ, এটা হচ্ছে, বা আমাদের যদি বিম হিসেবে বি বলি, তাহলে এটা হচ্ছে 8 ইঞ্চি। তাহলে আমি দেখতে পাচ্ছি 473 কি হচ্ছে তার লিমিট, এটা এইটা শিয়ার সে নিতে পারতো, কিন্তু আসলে আছে মাত্র 150 কিপ। তাহলে প্রথমে আমরা বুঝলাম যে ওয়ালের ডাইমেনশন গুলা ঠিক আছে, এটা রিভাইজ করার প্রয়োজন নাই, সেকশনটা সাফিসিয়েন্ট। এবার আমরা ডিজাইনের দিকে যাই। প্রথমে আমরা কংক্রিট কতটুকু নিতে পারে সেটা বের করি। তো ভিসির মান 2√fc প্রাইম থেকে আমরা বের করলাম একইভাবে, এটা হচ্ছে আমার বি, আর এটা হচ্ছে বি যদি বলি, বা উইডথ যেভাবে বলি, তার মানে 126 কিপ শিয়ার এটা আমার কংক্রিটের ঘাড়ে আমরা চাপাই দিতে পারি। তাকে ফাই দিয়ে গুণ করলাম, অ্যাকচুয়ালি 94.6 কিপ শিয়ার আসলে কংক্রিটে নিবে, বাকি শিয়ারটার জন্য আমার স্টিলের স্টিরাপ ইনক্লুড করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শিয়ার রিইনফোর্সমেন্ট নিডেড, ঠিক আছে, এটাও বুঝতে পারলাম। এখন তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমরা এই ফর্মেও লিখতে পারি, অথবা আমাদের আসলে এই ফর্মেটে একটু আগে লেখা হয়েছে, এই ফর্মেটে লেখাটাই আমার জন্য সহজ। ওকে কিছু বলতে চাচ্ছ, প্রশ্ন করতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবি বাই এসটা বের করে ফেললাম। দেখো এখানে ভি হচ্ছে 150, আর কংক্রিট নিচ্ছে 94.c, আর নিচে ফাই এর মান বসালাম, এখানে বসালাম, ডি এর মান বসাই দিলাম, পেলাম এটা ইউনিট হবে ইঞ্চি স্কোয়ার পার ইঞ্চ। এত হচ্ছে তাহলে আমার শিয়ার রিইনফোর্সমেন্ট। আমি এটাকে আরো স্পষ্ট করার জন্য লিখে দিলাম, এটা কোনটা আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে হরাইজন্টাল শিয়ার রিইনফোর্সমেন্ট, এবং এটা তার স্পেসিং হচ্ছে S2। এটা জাস্ট বিমের সাথে যদি চিন্তা করি আমরা সেই জিনিসটা বের করতে পারবো। এখন আমরা একটু বলতে চাচ্ছ? আচ্ছা এখন আমরা একটু অ্যাকচুয়াল রড বসাই। কিন্তু আমরা একটু আগেই জানলাম যে মিনিমাম একটা রডের ক্রাইটেরিয়া আছে, যে মিনিমাম হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট অর্থাৎ এবি বাই এইচ বাই S2 এটা 0.025 এইচ এর থেকে বেশি হতে হবে, অথবা আমরা যদি রো দিয়ে বলি তাহলে এইচটাকে এখানে নিয়ে আসতে হবে। দেখো স্টিলের এরিয়া বাই কংক্রিটের এরিয়া, যদি আমি এইচটাকে এনে নিই, এবং তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0.25% অফ রড আমাকে হরাইজন্টালি থাকতেই হবে স্টিল আপ হিসেবে। এখানে আমরা এবি বাই S2 ফর্মে লিখলাম, এখানে আমি এইচ মানে হচ্ছে থিকনেসটা, এই থিকনেসটা বসাই দিলাম, আমি পেলাম যে আমার 0.02 ইঞ্চ স্কোয়ার বাই ইঞ্চ দিতে হবে, এটা হচ্ছে মিনিমাম দিতে হবে। আর একটু আগে আমি পাইছি 0.00855 অ্যাকচুয়াল স্ট্রেংথ রিকোয়ারমেন্ট থেকে আসতেছে, তাহলে এটাই তো বেশি, তার মানে এটাই দিতে হবে। আবার আমরা আরেকটা জিনিস পাইছি, যে ফর্মুলার 3টা ক্রাইটেরিয়া আছে, একটু আগে আমরা দেখছি, যে এই হচ্ছে স্পেসিং এর ক্রাইটেরিয়া। তো স্পেসিং এর ক্রাইটেরিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ালটা 15 ফিট লম্বা, তার মানে আমার 5 দিয়ে ভাগ দিলে 36 ইঞ্চি স্পেসিং থাকতে হবে, আর ওয়ালটা 8 ইঞ্চি থিক, তার মানে 24 ইঞ্চি হতে হবে, আর মিনিমাম একটা 18 ইঞ্চি আছে, তার মানে 18 ইঞ্চিটা আমার কন্ট্রোল করতেছে। তার মানে S2 মানে যেটা হরাইজন্টাল যে রিইনফোর্সমেন্ট সেটার স্পেসিং 18 ইঞ্চির বেশি দেওয়া যাবে না। এবারে তাহলে আমি ডিজাইন করি, তাহলে আমার আসলে আমি দুইটা জিনিস পেয়ে গেলাম, দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে স্পেসিং 18 ইঞ্চির থেকে বেশি দিতে পারবো না, আর আমার এইটা আমার এতটুকু এরিয়া আমার থাকতেই হবে। আমরা প্রথমেই 3 নম্বর বার দিয়ে দেখি কি হয়। 3 নম্বর বার যদি আমি দেই তাহলে আমার দুইটা এরিয়া আসতেছে, কেন? কারণ আমার যদি একটু আমরা পরের ছবিতে দেখি, আমার দুইটা ওয়ালে 2 জালি রড আছে, তার মানে স্টিরাপের যেমন 2টা লেগ থাকে এখানেও কিন্তু 2টা লেগ পাচ্ছি, তার মানে এরিয়াটা হচ্ছে 0.22। এইবার আমরা দেখি, তার মানে আমার এই ফর্মুলা যদি আমি আসি, যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এবি বাই S2 টা হবে 0.02 ইঞ্চ স্কোয়ার পার ইঞ্চ আসতে হবে, আর আমরা যদি 3 নম্বর পার্ট দিই তাহলে 0.22 হচ্ছে এরিয়া। কেন এরিয়া 0.82 তোমরা দেখি একটু দেখাই, সেটা দেখাই। যেমন আমরা তো এইটা রডটা ডিজাইন করতেছি আর এই রডটা ডিজাইন করতেছি, দেখো একটা সেকশনে 2টা রড আছে, তার মানে 2টা রড মিলে 0.11 ইন্টু 2 তে হয়ে এটা হচ্ছে, মানে এটা কানেকশন 2 কার্টেন বলে। কার্টেন মানে পর্দা, মানে এটার মধ্যে ওয়ালের মধ্যে 2টা পর্দা ঝুলতেছে, একটা হচ্ছে এই জালি, এই আউটার জালি একটা, আর এইটা একটা জালি। তাহলে আমরা এখান থেকে S2 টা পেয়ে যাচ্ছি, S2 মানে হচ্ছে 11 ইঞ্চি, এই হরাইজন্টালি আমাকে 11 ইঞ্চি 2টা লেয়ারে দিতে হবে। আচ্ছা এবার 4 নম্বর পার্ট দিয়ে যদি করি তাহলে স্পেসিং আসে 20 ইঞ্চি, কিন্তু আমরা বুঝতে পারছি 20 ইঞ্চি স্পেসিং দেওয়া যাবে না, কারণ একটু আগে আমরা দেখছি 18 ইঞ্চি হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং, তাহলে 18 ইঞ্চি আমি দিয়ে দিলাম। এখন আসলে কোন স্পেসিংটা দেওয়া উচিত সেটা অবশ্যই বলো। আমরা যদি ডিজাইন করতে আমি অবশ্যই 11 স্পেসিংটা দিতাম, বড় বারের থেকে ছোট বার ঘন ঘন দেওয়াটা আসলে ডিজাইনে লজিক্যাল।
সবসময় তাই করি আমরা, অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ নো কনজেশন আমরা সবসময় ছোট বার ঘন করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সামা ওরা বইয়ে ওরা এই পরেরটাকেই চুজ করছে, অসুবিধা নাই, দিলেও কোনো অসুবিধা নেই, বাট ওটা রিয়েলিস্টিক হতে। আচ্ছা, এটা তাহলে হরাইজন্টাল রড হয়ে গেল। তাহলে হরাইজন্টাল রড আমরা দিচ্ছি, দেখো এই যে এখানে এখানে লেখা আছে নাম্বার 4 18 ইঞ্চি স্পেসিং দেওয়া হলো। এখন আমরা এই যে ভার্টিক্যাল রড, এই ভার্টিক্যাল রডটা ডিজাইন করবো। ভার্টিক্যাল রডটা কিন্তু কোনো ফর্মুলা নাই, কোনো মানে শেয়ার থেকে সরাসরি বের করার উপায় নেই, আমাকে এই ফর্মুলা থেকে আসতে হবে। এই ফর্মুলাটা হচ্ছে ভার্টিক্যাল মিনিমাম রিইনফোর্সমেন্টের ফর্মুলা। যদি মনে করি তিনটা জিনিস আছে, এটা সমান হবে অথবা 0.0025 এইচ এর সমান হবে, অথবা রো টির থেকে বেশি হবে না। মানে আগের যেটা আমরা দিচ্ছি এর থেকে বেশি রড আমার এই ভার্টিক্যালি দেওয়ার প্রয়োজন নেই, সেটাও করে আছে। তাহলে প্রথমে আমরা ফর্মুলার মধ্যে বসাই। ফর্মুলার মধ্যে যদি খেয়াল করি HW হচ্ছে টোটাল হাইট অফ দ্য ওয়াল, 3 তলা দেখে 36 ফিট। আর এইখানে দেখো AB বাই এইচ, এই ভ্যালুটা এখানে বসানো হয়েছে। আসলে কিন্তু এখানে একটা ভুল হয়েছে, তোমরা বুঝতে পারো কিনা জানি না। AB বাই এইচ কিন্তু আসলে 0.0025 না। যদি আমি এই যেহেতু 18 বার দিচ্ছি, এই একটু দিচ্ছি, এটা কিন্তু একটু বেশি। এখানে কিন্তু আসলে আমি যেটা দেখছি এটা আসলে 27 হয়। তোমরা এখানে অ্যাকচুয়ালি দিয়ে দেখো, এটা করলে এবি বাই এইচ, যদি আমি এটা আসলে তো প্রোভাইডেড, এটা করলে এই জায়গাটা একটু বেশি হওয়ার কথা, কিন্তু আলটিমেটলি আমি এই রডটাই দিচ্ছি 0.02, এই রডটাই আমি ভার্টিক্যাল দিকেও দিচ্ছি। সুতরাং রিকোয়ারমেন্ট ওয়াইজ ঠিকই আমি করে বেশি দিচ্ছি, এবং এই রডের থেকে এদিকে তো বেশি দেওয়ার প্রয়োজন নাই, সেটা আমরা জানি। তাহলে ভার্টিক্যাল রডও আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই রডগুলো, এই রডগুলো আমরা ডিজাইন করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ক্লিয়ার করে দিই। তার মানে আমাদের ডিজাইনের একটা বড় শিয়ার ডিজাইনটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা মোমেন্ট ডিজাইন করব। এখন খেয়াল করে দেখো, আমাদের মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে দরকার হচ্ছে, আমরা যদি খেয়াল করো 3240 কিউব ফিট আমরা এই যে এই মোমেন্টের জন্য ডিজাইন করব, সরি এই মোমেন্টের জন্য আমরা ডিজাইন করতেছি। কিভাবে করব, তাই তো? এখন আমরা আগের দিন বলছিলাম যে আমরা বিম হিসাবে যদি চিন্তা করি, আমরা ক্যান্টিলিভার বিম, আমরা আরেকবার ছবিটা আঁকি। এটা এরকম একটা ওয়াল, এরকম একটা ওয়াল, তো আঁকা একটু কঠিন আছে। আমার এখানে ওয়াল, তাহলে এদিক থেকে যদি লোড আসে তাহলে টেনশন এখানে, তাহলে আমি এই জায়গাটায় রড দিব। আর যদি যেহেতু আমার এদিক থেকে লোড আসতেছে, আবার আসলে তো আট থেকে শুধু একদিক থেকে আসবে না, উল্টা দিক থেকেও আসতে পারে, তখন আসলে আমরা এই দিকেও মোমেন্টটা এদিকের জন্য রড দিব। তাহলে মোমেন্টের জন্য আমরা শুধু দুই এন্ডে রড দিয়ে কিন্তু আমরা মোমেন্টটা নিতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউটেড একটা রড দেওয়া আছে, মাঝখানেও এরকম রড দেওয়া আছে। এই রডগুলোরও তো একটা মোমেন্ট ক্যাপাসিটি আছে, এমন যে না এটা মোমেন্ট ক্যাপাসিটি নাই। এই মোমেন্ট ক্যাপাসিটিটার ফর্মুলাটাই হচ্ছে এই ফর্মুলাটা, এটা আমাদের ফার্গুসনের বই থেকে নেয়া, যে ডিস্ট্রিবিউটেড রড যেটা অলরেডি আমি শিয়ারের জন্য দিচ্ছি, কিন্তু সেটাও তো একটা মোমেন্ট এনশিওর করছে, সেই মোমেন্টটা বের করার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা খুব সহজ না, একটু ঝামেলা আছে ফর্মুলার মধ্যে, সেটা আমরা একটু দেখি। ফর্মুলাটার মধ্যে একটু যদি খেয়াল করো, এটা হচ্ছে একটা রড বের করা হচ্ছে, এই রডটা হচ্ছে টোটাল রড। টোটাল কোন রড, যেটা আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। কিভাবে একটু দেখি, যে আমরা 0.4 রড দিচ্ছি 18 ইঞ্চি স্পেসিং এ, এরকম রড 15 ফিট জায়গার মধ্যে আছে। টোটাল আমি 4 ইঞ্চি স্কোয়ার রড, এই রডটা দেওয়া আছে। কোনটা? এই যে আমার এখানে গোল্লা গোল্লা রড গুলো, এই গোল্লা গোল্লা রড গুলো টোটাল এরিয়া হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার। তো আমি তাকে FY দিয়ে গুণ করলাম, তাহলে এটা পেলাম ফোর্স। ঠিক আছে, তাহলে এইটা ফোর্স, এবং 0.5 দিয়ে গুণ করলাম, আমি ধরে নিচ্ছি এটা অর্ধেকটা। এই পাশের রড কতটুকু, এই পাশের রড কতটুকু, তাকে 0.5 দিয়ে গুণ করলাম। এইবার আমি তাকে লিভার আর্ম দিয়ে গুণ করলাম, অর্থাৎ এইখানে একটা টোটাল একটা চিন্তা করলাম, এখানে একটা চিন্তা করলাম, এই লিভার আর্ম দিয়ে গুণ করলাম। এই অংশটাই হচ্ছে লিভার আর্ম। LW হচ্ছে টোটাল লেন্থ, এবং টোটাল লেন্থকে একটা সার্টেন ফ্যাক্টর দিয়ে আমি গুণ করলাম, কারণ এটা তো আসলে ডিস্ট্রিবিউটেড, এটা একটু কমে যাবে, এটা ডেফিনেটলি LW সমান হবে না, এটা একটু কম হবে, সেই জন্য এই ফ্যাক্টরটা দেওয়া হচ্ছে। এবার এই ফ্যাক্টরের মধ্যে একটা জিনিস আছে Z/LW। এই Z/LW টা বের করার জন্য আমার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা বেশ দেখতে খুব একটা সুবিধার না। তো এই ফর্মুলাগুলো আরবিট্রারি আসছে, কোনো আমি জানি না কোনো এটার কোনো ডেভেলপমেন্ট আছে কিনা, বাট এই জিনিসগুলো অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে, অনেক সময় এটা দেওয়া থাকে না। সুতরাং এই ভ্যালুটা তোমাকে বের করা শিখতে হবে, কিন্তু মানেটা কি সেটা দেখি। এখানে সবকিছু আছে, β1 আছে, LW আছে, H আছে, FC আছে, রডের পরিমাণ আছে, সব বসানোর পরে
আলটিমেটলি জেড বাই এল ডাব্লিউ, দেখো এটা কিন্তু এল ডাব্লিউ এর একটা ফ্র্যাকশন, তার মানে জেড বাই এল ডাব্লিউটা আসছে 7, 7 মানে 7% যদি বলি, তার মানে 1 থেকে 7% বাদ গেল, তাহলে পুরো ভ্যালুটা হয়ে গেল 93, মানে 0.93, অর্থাৎ লিভার আর্মটা আমরা এল ডাব্লিউ 93% নিচ্ছি। এই অঙ্কটা কিন্তু খেয়াল রাখো, এই ভ্যালুটা সবসময় এরকম 90% এর উপরে আসবে। তাহলে এল ডাব্লিউ ভ্যালুটা আমরা 90% এর বেশি ধরে আমরা এখানে আমরা বের করে ফেলতে পারি 5 কত। এই 5 কি তাহলে বুঝে ফেলতেছ, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড যে রড আমি দিচ্ছি ফর টেকিং দ্য ভার্টিক্যাল শিয়ার, সেই শিয়ারের জন্য যে রড প্রোভাইড করলাম তারও তো একটা মোমেন্ট ক্যাপাসিটি আছে, সেই মোমেন্ট ক্যাপাসিটি আমরা এভাবে বের করতে পারি। আমরা প্রথমেই দেখি সে কিভাবে বের করলো। তাহলে প্রথমে আমরা এই ফর্মুলা থেকে, আচ্ছা 1 মিনিট, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা 0.07 আসছে, তাই এই ফর্মুলার মধ্যে 0.07 বসালাম, বাকি সব জিনিস বসাই দিলে দেখতে পারলাম এই ডিস্ট্রিবিউটেড রডের ক্যাপাসিটি আবার 1507 কিউব ফিট আছে, বেশ ভালোই ক্যাপাসিটি আছে দেখতে পাচ্ছি। তাহলে এই ক্যাপাসিটিটা আছে, কিন্তু এটা কিন্তু মোমেন্টের থেকে অ্যাকচুয়াল মোমেন্ট যেটা রিকোয়ারমেন্ট তার থেকে কম। এমন যদি হতো যে এইটা থেকে এই মোমেন্টটা অনেক কম, এটা দিয়েই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার আলাদাভাবে কোনো চিন্তা করতে হতো না। কিন্তু যেহেতু আমি দেখতে পাচ্ছি এই দ্য মোমেন্ট এটা 3240, তার মানে আমার এডিশনাল ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট দিতে হবে, এবং সেটা স্বাভাবিকভাবে কোথায় দিব, 2 এন্ডে দিব, কারণ 2 এন্ডে দিলে তো আমার এটা একটা এডিশনাল কাপল তৈরি করতে হবে। সেই মোমেন্টটা হচ্ছে এডিশনাল মোমেন্টটা হচ্ছে এত, তাই তো। এখন আমি এক্সট্রা স্টিল দিব, 2 এন্ডে দিব, কিভাবে দিব সেটা দেখো। এটা আমাদের ফর্মুলায় আমরা কিন্তু বিম হিসেবে ডিজাইন করতেছি। কিভাবে দেখো, মোমেন্ট ডিভাইডেড বাই, এখানে 12 দিয়ে গুণ করলাম না, সব পুরোটা ফিটে ভাগ হবে, তার মানে তাহলে এরিয়া হচ্ছে একটা 5 ফ্যাক্টর দিলাম, একটা এফ ওয়াই দিলাম, তাহলে এস এফ ওয়াই। লিভার আর্মটা কত ধরতেছি দেখো, লিভার আর্মটা এল ডাব্লিউ মাইনাস সিডাব্লিউ, সিডাব্লিউটা কিছুই না, সিডাব্লিউটা এখানে কতটুকু জায়গার মধ্যে আমি রডটা প্রোভাইড করবো, এক্সট্রা রডটা, এটা আমি ধরে নিলাম। এটা 1 ফিটও হতে পারে, যদি অনেক বেশি মোমেন্ট আসে এটা রডটা বসানোর জন্য আমার অনেক জায়গা লাগবে, সেটাকে আমি অনেক বেশিও দিতে পারি। এটা অনেকটা বলতে পারো 1 ফিট 2 ফিট কিছুই এসে যাবে না, আরবিট্রারিলি রডটা প্লেস করতে যতটুকু জায়গা লাগে সেটা বসালে আমি দেখলাম খুব বেশি রড কিন্তু আসলে লাগে না, কারণ মোমেন্ট আর্মটা অনেক বড়। দেখলাম 2.29 ইঞ্চি স্কোয়ার রড লাগে। এখন খেয়াল করো, আমরা কিন্তু 4 নম্বর বার বসাই গেছি, 18 ইঞ্চি পর বসাই গেছি, তাই তো। এখন আমাকে বোঝাই যাচ্ছে এন্ডে গিয়ে এই 4 নম্বর বার গুলোকে বদলায় একটু বড় বার দিতে হবে, এবং হয়তো এডিশনাল একটা বার দিতে হবে। এডিশনাল বারটাকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কিভাবে করবো সেটা একটু দেখি। আমরা ধরলাম দুই পাশে আমি এই 2টা রড দিলাম আমি নাম্বার 8, আরো 2টা রড আমি কিনারে অ্যাড করে দিলাম নাম্বার 8, 4টা নাম্বার 8 হলে কত হয়, তার সাথে আমি যোগ করতেছি কত সেটা খেয়াল করো। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 2.29, কিন্তু আমি আবার 2টা রডকে আমি মানে এডিশনালি আমাকে বাড়াইতে হচ্ছে, তার মানে আগের রডটা আছে তার সাথে যোগ করতেছি, এই জন্য 0.4টা আমি অ্যাড করে দিলাম। এই 2টা রডকে আগের রডগুলোকে রিপ্লেস করলাম, সুতরাং এখানে এডিশনাল দিলাম। তাহলে আমার 2.69 রড লাগে, 2.69 4টা 8 নম্বর বার দিলেই হয়ে যাচ্ছে। তার মানে এই এন্ডে আমি 4টা 8 নম্বর বার অ্যাড করতেছি, টেক কেয়ার দিস এডিশনাল মোমেন্ট। এখানে অ্যাকুরেটলি করার দরকার নেই, এখানে অ্যাকচুয়ালি যথেষ্ট পরিমাণ রড আমি আসলে ইন রিয়েলিটিতে দিয়ে দিই। আচ্ছা, এখন তাহলে আমার ফাইনালি দাঁড়াই গেল যে আমি যদি দেখি ফাইনালি আমার এরকম দাঁড়াই গেল। স্যার এই রডের কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, আমার আসলে রিকোয়ারমেন্ট কত সেটা দেখো। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 2.29 ইঞ্চি স্কয়ার, আসলে 2.29 এর থেকেও একটু বেশি লাগবে, কারণ আমার কিন্তু এই জায়গাটায় আমার যদি শিয়ার হিসেবে রিকোয়ারমেন্ট আছে 0.4 ইঞ্চি স্কয়ার, তার মানে এই 0.4টাকে আমি রিপ্লেস করে দিলাম, আরো এডিশনাল অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই এডিশনালটা হয়ে গেলে এটা আমার 2.69 দরকার হচ্ছে। এই 2.69 এর জন্য আমি 4টা নাম্বার 7 বার দিলাম, ওদের ওরা মানে 7 বার দিছে, আমাদের মানে 8 বার দিচ্ছে, আমরা 4টা 8 বার দিলাম, আমরা এইভাবে ফাইনাল করে দিলাম। ফাইনালি আমার ড্রয়িংটা দেখতে এরকম হলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, একটু ছবিতে দেখাই, একটা রিং এর মাধ্যমে এই এন্ডে একটা আলাদাভাবে রিং দিই, এরকম। যে রডগুলো একটু বড় সাইজের, এটাকে আমরা বাউন্ডারি এলিমেন্ট বলি। এই বাউন্ডারি এলিমেন্টটাকে আমরা এইভাবে দিই। আমরা আরেকটা ছবি দেখবো, সেখানে আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, এখন
খেয়াল করো এখানে যদি আমি এবার আমি অঙ্কটার মধ্যে এবার একটু পিছাই, ছবিটা মুছে আসি। অঙ্কটা কিন্তু হয়ে গেল, অঙ্কটা সিম্পল। কিন্তু এখন খেয়াল করো, যদি আমি এখন এই অঙ্কটার মধ্যে যদি ডিস্ট্রিবিউটেড এই যে রডটা, এই রডটার কন্ট্রিবিউশনটা যদি আমি না ধরতাম তাহলে কি দাঁড়ায়? তাহলে আমার এইখানে মোমেন্টটা এই 1560টা আমি ধরতাম যে সে নেয় নাই। আমি কি করতাম, এই 3240 রডটা টোটালি আমি এডিশনাল যে রডটা দিচ্ছি দুই এন্ডে, সেটার জন্য আমি প্রোভাইড করতে পারবো। এটাও কিন্তু আমরা অ্যাজাম্পশন করতে পারতাম। এবং তোমাদের বইতে এই 15th এডিশনে একটা অঙ্ক করা আছে, সেখানে কিন্তু এই ডিস্ট্রিবিউটেড রডের কন্ট্রিবিউশনটা ধরেই নেই। তারা যেটা করছে, টোটাল যে মোমেন্টটা আসছে সেটাকে একটা জাস্ট এরকম একটা অ্যাপ্রোচে একটা রড বের করছে, কিন্তু সেই রডটা বের করাটা মনে হয় ঠিক হয় নাই, কারণ তোমরা সেগুলো তোমরা করে দেখবা। সেটা কিন্তু যেমন ধরো এখানে ধরো 1500 জায়গায় যদি 3200 হতো, এই জায়গাটায় 3200 হতো, তাই তো? এইটা 3200 হলে কি এমন ক্ষতি হতো? রডটা 2.29 এর জায়গায় না হয় ডাবলের জায়গায়, ডাবল থেকে একটু বেশি আসতো, 4-5 ইঞ্চি স্কোয়ার আসতো। তো আমি এখানে 4-5 ইঞ্চি স্কোয়ার রড দিয়ে দিতাম, কিছুই এসে যেত না। তো ডিজাইনে এটা আসলে ডিজাইনের মানে ইচ্ছা, সেই ইচ্ছাগুলো এই রডগুলোকে মোমেন্ট ধরতেও পারে, বা যদি একটু কনজারভেটিভ সাইডে থাকতে চাই এটাকে না ধরে আমরা এখানে দিতে পারি। কারণ এত বড় একটা ওয়ালে এই কর্নারে আমি 4টা আর্ট দিব নাকি 8টা আর্ট দিব, এটা খুব বেশি ম্যাটার করে না। এবং আমরা কিন্তু সাধারণত মানে এটা কিন্তু একটা কমন প্র্যাকটিস, যেটা তোমাদের বইতেও দেখবা, যে অনেক সময় শুধু বাউন্ডারিতে দিয়ে মোমেন্টটা নেওয়ার চেষ্টা করা হয়, বাট এটা পুরোপুরি মানে ডিজাইনারের ব্যাপার। আমরা এবার একটু, আমার কিন্তু সিলেবাস শেষ, আমি জাস্ট দুটা জিনিস একটু বলে দিচ্ছি, সিলেবাস এখানে শেষ। আমাদের এই বইতে দুটা প্রবলেম আছে, হ্যাঁ। তার মধ্যে প্রথমটা 14.1টা শিয়ার ওয়াল না, অর্থাৎ কোনো ল্যাটারাল লোড নেই, শুধুমাত্র ভার্টিক্যাল লোড আছে। এবং এখানে দেখানোর চেষ্টা করছে এই ভার্টিক্যাল লোডটা এটা নিতে পারে কিনা, হ্যাঁ। এটা কিন্তু শিয়ার ওয়ালের অঙ্ক না। এখানে একটা ফর্মুলা আছে, তোমরা দেখবা এখানে এই অঙ্কটা মানে বেসিক্যালি একটা মানে আউট অফ প্লেন বাকল করে যাচ্ছে কিনা সেরকম, সেটা চেক করতেছে। আচ্ছা, এরপরে যে 14.2 প্রবলেমটা, সেখানে দেখো ল্যাটারাল লোড অ্যাড হচ্ছে, হ্যাঁ। এবং ল্যাটারাল লোড অ্যাড হচ্ছে, এবং ওখানেও কিন্তু ওরা দেখাচ্ছে যে এক্সিয়াল লোডটা যথেষ্ট বেশি না, এটা 0.1 এফসি প্রাইমের থেকে কম। তার মানে এটা দেখতে মনে হচ্ছে কলাম, কিন্তু এটা আসলে বিমের মতো করে ডিজাইন করা হবে। এখানে যেটা একটু আগে বললাম, এই ডিস্ট্রিবিউটেড রড সবই বের করছে, বের করার পরে ডিস্ট্রিবিউটেড রডটার মুভমেন্ট কন্ট্রিবিউশন না ধরে তারা রড বের করছে, এবং ফাইনালি এরকম একটা সেকশন আসছে। উপরে চড়ে যদি দেখো এরকম একটা সেকশন আসছে, এবং দেখো ওরা কিন্তু কিনারে এন্ডে অনেক রড আসছে। এই রডটা আমার কাছে একটু সন্দেহ লাগছে, এটা একটু বেশি বের গেছে আমার হিসাবে, এত বেশি আসে না। তোমাদের জন্য এটা অ্যাসাইনমেন্ট থাকবে, এখনো দেইনি আমি। এই দুটো প্রবলেম তোমরা নিজেরা একটু রিপিট করে দেখবা, আমরা যেভাবে করলাম সেভাবে করলে কি হয়। আর মোমেন্ট যদি আমি যদি এগুলোর ভিতরে রডগুলোর মোমেন্টটা ইগনোর করি, তাহলেই বা কত আসে, যেটা বইতে করার চেষ্টা করছে। ইভেন এত রড আসে না, তোমরা দেখবা, কারণ এখানে মোমেন্ট কিন্তু অত বেশি না। দেখো 96 ইন্টু 12, এটাই হচ্ছে মোমেন্ট। তাহলে এই মোমেন্টটা তত বেশি না, এটার জন্য এত রড কোথা থেকে পেলো, এটা তোমরা করে দেখবা। কিন্তু এখানে আমার ধারণা এটা করলে তোমাদের ডিফারেন্ট। আচ্ছা, এখন ফাইনালি এটা তাহলে আমরা শিখে ফেললাম যে এডিশনালি এখানে দিতে হবে, আর এখানে হরাইজন্টাল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শিয়ারের জন্য রড, আর ভার্টিক্যাল রডটা দিতেই হয়, রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা থেকে আমরা দিব। ভার্টিক্যাল ইচ্ছা করলে সেই ভার্টিক্যাল রডের মোমেন্ট ক্যাপাসিটি আমরা কনসিডার করতে পারি, সেটা কনসিডার করে বাকিটা এডিশনাল মোমেন্টের জন্য দুই এন্ডে দুইটা অনেক বেশি ভারী ভারী রড দিতে পারি। এবং ভারী যখন রড দেবো সেগুলোকে আমরা আসলে এভাবে কলামের মতো, কলামের যে রিকোয়ারমেন্ট সেভাবে টাই দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখানে ফাইনালি এই কথাগুলো বলে আমি শেষ করব, সেটা হচ্ছে if PU is less than 0.1 FC prime AG, wall can be conservatively assumed as beam, যেটা আমরা এক্ষুনি করলাম, বিমের মতো ডিজাইন করলাম। এবং কোড কিন্তু এটাকেই বলতেছে যে এটা আসলে বিম, যেখানে এক্সিয়াল ফোর্স এত কম, এটা বিম হিসেবে ডিজাইন করা যায়। আচ্ছা, কিন্তু অনেক ক্ষেত্রেই এটার থেকে বেশি আসবে, এটা কিন্তু খেয়াল রাখবা। যখন বেশি আসবে তখন এটা কিন্তু অবশ্যই কলাম হিসেবে ডিজাইন করতে হবে, কোনো সন্দেহ নাই। এটা যেন তোমাদের মনে কোনো কনফিউশন না থাকে। কলাম হিসেবে ডিজাইন করা মানে হচ্ছে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম এঁকে, অর্থাৎ এই যে আমার সেকশন দেখতে পাচ্ছি, এই সেকশনে আমরা চিন্তা করব যে এই এক্সিসে বেন্ডিং, এই এক্সিসে যদি বেন্ডিং হয় তাহলে আমাদের এরকম ডিস্ট্রিবিউটেড রড থাকলে বা এন্ডে যদি রড থাকে, এটার ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম কেমন হবে, সেটা আসলে সফটওয়্যার গুলো খুব সহজে এই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম গুলো আঁকতে পারে। সেই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম এঁকে আমরা দেখবো যে পয়েন্টগুলো এর ভিতরে আছে কিনা, হ্যাঁ। সেখানে পি এবং এম পয়েন্টটা
ভিতরে আছে কিনা দেখতে হবে, শিয়ারটার জন্য আলাদাভাবে আমি যেভাবে করলাম শিয়ারের ডিজাইনটা করতে হবে। আচ্ছা, এটা কেন 0.1টা আসছে এটা একটু দেখাই। দেখো এটা আসলে 0.1 না, ব্যালেন্স কন্ডিশনের নিচে থাকলেই আসলে বিম ধরাটা কনজারভেটিভ। কেন আমরা সেটা অনেকবার বলছি, কারণ আমি যেমন ধরো এই পয়েন্টটা আমি যদি আমার পয়েন্টটা যদি এখানে থাকে, আমি যদি ক্যাপাসিটিটা যদি এখানে ধরে নিই, এরপরে এক্সিয়াল ফোর্স যদি প্রেজেন্ট থাকে তাহলে তো আমার মোমেন্ট ক্যাপাসিটি আরো বাড়বে, মোমেন্ট ক্যাপাসিটি তো আরো বাড়বে আপ টু ব্যালেন্স কন্ডিশন। মোমেন্ট ক্যাপাসিটি যেটা আমি হরাইজন্টাল লাইন বলে দিলাম, এগুলো তো বাড়বে। তার মানে ব্যালেন্সের নিচে পি থাকলে এটাকে পিটাকে ইগনোর করে আমি যদি ক্যাপাসিটিটা এইখানে ধরি অর্থাৎ বিম হিসেবে ধরি, সেটা কিন্তু আসলে কমই ধরা হচ্ছে। সুতরাং বিলো ব্যালেন্স কন্ডিশন আমি সরাসরি কোনো মেম্বারকে বিম হিসাবে ধরতে পারি, এবং বিম হিসাবে ধরলে যদি সহজ হয় ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামে যেতে হয় না, তাহলে সরাসরি আমি বিম হিসাবে ডিজাইন করবো। তাহলে এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে, এটা আমি আগেও বলছি। কারো প্রশ্ন থাকলে করো, নইলে আমরা এখানে আমাদের মোটামুটি শেষ, মানে অনেক প্রশ্ন তোমাদের করার কথা আজকে স্যার। আচ্ছা, একটা জিনিস একটু মনে করে যে আমার মানে গত সপ্তাহে আমরা বুধবারে আমরা জয়েন করি নাই, তো এই বুধবারে কি তোমাদের কোনো জয়েন করার প্রয়োজন থাকলে তোমরা করতে পারো, আমাকে বলতে পারো। আর এখন প্রশ্নগুলো করো। স্যার যে লাস্ট যে ম্যাথটা করলাম স্যার, ওইখানে যে স্যার এক্সট্রা কি 2 ডায়া 4 দেওয়া হয়েছে স্যার, ওইটার ব্যাপারটা আবার একটু বুঝালে ভালো হয় স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, এই ডটটা কিন্তু আমার অবশ্যই দরকার, তাই না? আমি এখানে বুঝাই, আমি এখানে দেখো নাম্বার 4 আমি বসাই যাচ্ছি, তাই তো? তাহলে প্রথমে আমি নাম্বার 4টাকে আলাদা করে চিন্তা করছি, এই ডটটাকে আমি সরাই ফেলছি। হ্যাঁ, এটাকে সরায় আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এইখানে, এবং এইখানে আমার এখন বেন্ডিং থেকে আমি রডটা বের করলাম, ঠিক আছে? এই রিকোয়ারমেন্টটা সেটা আমার 2.29 আসছে। এখন আমি এই যে রডটাকে আমি সরাইলাম, এটা যে দিলাম না, তাকে আমি আবার এর সাথে যোগ করলাম, তাহলে আলটিমেটলি এই রডটা এর সাথে দিলাম। এই ঘটনাটা হচ্ছে এই, ঠিক বোঝানো গেছে? আমি কিন্তু এটাকে রিপ্লেস করতেছি, প্রথমে সেটা চিন্তা করো। রিপ্লেস করে নাম্বার 8-এ চলে যাচ্ছি, 8-এ চলে যাওয়ার আগে এটাকে রিপ্লেস করলে কি হবে? তার মানে এটাকে আমি সরাই ফেলতেছি আসলে। তাহলে এটাকে পরবর্তীতে দিতে হবে, এই 4টা শেয়ারে যাবে আর বাকি রডগুলা মোমেন্টের জন্য নিচ্ছি। এইভাবে জিনিসটা চিন্তা করা হয়েছে। এখন কেউ যদি এটাকে না ধরে খুব যে ভুল হবে সেটা আমি বলবো না, কারণ এই রডগুলো তো অন্য জায়গায় মোমেন্ট ক্যাপাসিটি আমি ধরতেছি। সুতরাং এখানে একটা অ্যাজাম্পশন নিছে, সেটাই হচ্ছে এটা। স্যার একটু আগের বইয়ের ছবিটা যদি দিতেন, মানে এই জিনিসটাই বইয়ের ছবিটা আগের পেজে ছিল। জি স্যার, এই নিচে দেখেন স্যার, এখানে 6-10 ইঞ্চি আছে স্পেসিং। হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে 6-10 হবে না, কারণ আমরা তো আসলে 18 ইঞ্চি স্পেসিং এ বসাইছি। জি স্যার, আমরা তো জিনিসটা 18 ইঞ্চি স্পেসিং এ যাচ্ছি। এখন 18 ইঞ্চি স্পেসিং এ গেলে আমার ওয়ালটা কতটুকু হয় তার উপরে ডিপেন্ড করবে যে মিলাইতে পারতেছে কিনা। এটা তোমরা একটু করে দেখো। আচ্ছা, ক্লিয়ার কাভারের ব্যাপার হচ্ছে, ওয়ালে ক্লিয়ার কাভার হচ্ছে 3/4 ইঞ্চি, এটাও একটু খেয়াল রাখো। মানে 3/4 ইঞ্চিতে যদি আমি 18 ইঞ্চিতে বসাই যেতে পারি তো খুব ফাইন, তো 18 ইঞ্চিতে বসাইলাম। আর ওরা কি সম্ভবত 18 ইঞ্চিতে মিলাতে পারে না দেখে হয়তো 6 ইঞ্চিতে দিচ্ছে, সেটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু আলটিমেটলি একটু খেয়াল করে, এটাও দরকার যে সিডাব্লিউটা 1 ফিট ধরছি, এটা কিন্তু আমার এই জায়গাটা, এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে লিভার আর্মটা এইভাবে করছি, অনেকটা আরবিট্রারি। এই জায়গাটায় আমি ধরে নিচ্ছি এই পুরোটা সেন্টারটা এখানে আছে, যেটা আমার এখান থেকে ওই মাথা পর্যন্ত আমি 1 ফিট বাদ দিচ্ছি, তাই তো? তার মানে এইখানে ধরছি, তার মানে এখান থেকে আমি বলতে পারো 6 ইঞ্চি বাদ দিছি, ওদিক থেকে 6 ইঞ্চি বাদ দিছি। এটাও আরবিট্রারি। যদি এটা অনেকগুলা ওয়াল আসতো, অনেকগুলা রড আসতো, তাহলে ওই রডগুলা সেন্টার কোথায় আছে আমি সেটা চিন্তা করবো, ঠিক আছে? স্যার আমার স্যার এক্সিয়াল লোডটা স্যার যখন অনেক বেশি হবে তখন তো স্যার নরমালি স্যার ওইটাই গভর্ন করবে স্যার, তখন কি স্যার এটার জন্য স্যার তখন এই মেথডে করাই যাবে না। তখন তুমি যেভাবে মোমেন্ট ক্যাপাসিটি বের করতেছো সেভাবে করা যাবে না। তখন যেটা করতে হবে, আমাদের এই যে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম আঁকতে হবে। এরকম একটা রড, এখানে ডিস্ট্রিবিউটেড রড আছে, এনডিও রড আছে, এইটা পুরো জিনিসটা একটা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম এঁকে নিতে হবে। সেটা হয়তো আমরা হাতে করা খুব কমপ্লিকেটেড হবে, বাট সফটওয়্যার গুলো এগুলো পারে। এই সেকশনে ডিস্ট্রিবিউটেড রডও আছে, প্লাস 2 এন্ডে বেশি বেশি রড আছে, সেটার ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম অ্যাবাউট দিস ভার্টিক্যাল অ্যাক্সিস মাঝখানে আমাকে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম আঁকতে হবে। তখন স্যার ভার্টিক্যাল যে রডগুলো দিব স্যার, ওটা তো স্যার অ্যাক্সিয়াল ফোর্সটাই গভর্ন করবে স্যার, মানে তখন কি স্যার আর বুঝি নাই আবার বলো, প্রশ্নটা করো, বুঝি নাই। মানে স্যার যখন স্যার অ্যাক্সিয়াল লোডটা স্যার অনেক বেশি থাকবে তখন তো স্যার মেইন যে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট গুলো স্যার, ওগুলো তো স্যার ওই অ্যাক্সিয়াল ফোর্সের যে মোমেন্ট আসবে বা অ্যাক্সিয়াল ফোর্স আসবে ওটার জন্য তো স্যার গভর্ন করবে। হ্যাঁ, না তুমি যেটা বলছো এর মানে এই নয় যে
না না, তুমি যেটা বলছো তার মানে এই নয় যে বাইরেরটা আসবে না। তখন মনে করো একটা কলাম, এরকম একটা কলাম হতে পারে না? মনে করো তুমি এটাকে এখন কলাম হিসেবে চিন্তা করো, যে কলামটা এরকম, এরকম একটা কলাম আমি ইচ্ছে করে বড় করে আঁকি, সরি এখানে আঁকি, এই কলামটা এরকম, এরকম একটা কলাম আছে, একটু লম্বা আছে কিন্তু এরকম কলাম, যেটার মধ্যে এইখানে রড আছে অনেকগুলো, এইখানে বড় বড় রড আছে, দুই এন্ডে রড আছে, আর মনে করলাম ভিতরে কিছু রড আছে, ভিতরে রডগুলো হয়তো ছোট, এরকম একটা কলাম আর কি। এই কলামটা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম এঁকে দিচ্ছি। তুমি যেটা বলতে চাচ্ছ তো শুধু মাঝখানে বললে তো কন্ট্রিবিউশন কেন, সবগুলোই থাকবে, তো সবাই ইন্টিগ্রেটেড অবস্থা, সবাই একসাথে কাজ করবে। আর কোনো প্রশ্ন একটা করো। স্যার তার মানে ওই যে 2-4টা কি আসলে এই যে মানে টাই যেটা আর কি টাইয়ের রিপ্লেসমেন্ট হিসেবে ওগুলা বসানো হয়েছে কি তাহলে? মানে স্যার কোনটার ওইটাই কথা, কোনটার কথা বলছিস তো? ওই যে স্যার 2-4 স্যার এটা কি স্যার তাইলে টাইয়ের রিপ্লেসমেন্ট হিসেবে? ওই এন্ডের এগুলা? ইয়েস স্যার, এটা হ্যাঁ, রিপ্লেসমেন্ট ছিল। রিপ্লেসমেন্ট কথাটা বলবো না আমরা, এইখানে যে এই জিনিসটাকে বাঁধবো আমরা, এটা তো একটা কলামের মতো কাজ করছে, দুই এন্ডে কলামের মতো, তাহলে এই জায়গাগুলোকে আমরা কলাম হলে যেভাবে টাই দিতাম সেভাবে টাই দিব। স্যার অ্যাক্সিয়াল লোডের জন্য স্যার যখন এটা স্পেসিং কিন্তু এটা স্পেসিং থেকে ডিফারেন্ট হয়ে যেতে পারে। এখানে তাই আছে, দেখো তুমি এখানে কিন্তু আছে 18 ইঞ্চি স্পেসিং, আর এই স্পেসিংটা আছে 12 ইঞ্চি। হ্যাঁ বলো, কি প্রশ্ন করতে চাচ্ছিলাম? অ্যাক্সিয়াল লোডের জন্য স্যার যখন আমি রেইনফোর্সমেন্ট বের করবো স্যার, তখন যে শেয়ারের জন্য স্যার অলরেডি ভার্টিক্যাল স্যার যেগুলো প্রোভাইড করছি সেগুলো কন্ট্রিবিউশন কি স্যার আবার এটা মাইনাস করবো স্যার? হ্যাঁ, তখন ইচ্ছা করলে তুমি করতে পারো, এবং সফটওয়্যার গুলো তাই করে। সফটওয়্যার গুলোতে তখন কিন্তু এই ডট গুলো কন্ট্রিবিউশন আসে। হ্যাঁ, আর তুমি যদি মনে করো, ও প্রশ্নটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন হয়েছে, যে আমরা কিন্তু এখন বললাম যে ভিতরটা বাদও দিতে পারি, তো কলাম হলে তো বাদ দিতে পারি, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি পুরোটাই মাঝখানের রড গুলা বাদ দিয়ে দুই এন্ডটা ধরে করতে পারো, তাহলে রড কিনারে বেশি আসবে। এই তো ঘটনা তো এটাই, মানে ভিতরের রড গুলা বাদ দিবা কি দিবা না, এটা হচ্ছে তোমার ডিসক্রিপশন। তবে সফটওয়্যারে তুমি এগুলা যখন দিবা, সফটওয়্যার কিন্তু এই রড গুলাকে ধরে নেবে, এই টাইপস এগুলাকে ধরে, মোমেন্ট ক্যাপাসিটি এগুলাকে ধরে। এই মানে ভিতরের রডটা বাদ দেওয়ার কথাটা আমি আগে কিন্তু কোনো সময় বলতাম না, কিন্তু এখন বইতে এই কথাটা এইগুলোকে বাদ দিয়ে ক্যাপাসিটিটা বের করছে, সেই জন্য আমি বললাম। কিন্তু আমরা কিন্তু আগে কিন্তু সবসময় ভিতরের মোমেন্ট ক্যাপাসিটি বের করতাম, বাইরেও বের করতাম, ঠিক আছে? এবং অনেক সময় হবে যে ভিতরেরটা দিয়েই মোমেন্ট ক্যাপাসিটি সাফিসিয়েন্ট হয়ে যাবে, তখন আর বাইরে এই বাউন্ডারি এলিমেন্টও লাগবে না, সেটাও আমরা দেখছি। কিন্তু বইতে যেহেতু এভাবে করছে, সুতরাং এটা আসলে ইঞ্জিনিয়ারের ডিসিশন, যে এইভাবে ইচ্ছা করলে সে করতে পারে। একটু ওভার ডিজাইন হলো, ভিতরেরটা ক্যাপাসিটি বাদ দিলাম, বাট দ্যাট ইজ অলসো এ পসিবিলিটি। মানে এই জিনিসটা বুঝার যে জাস্ট মানে মেকানিক্যাল ওয়েতে আমরা অঙ্ক করবো না, আমি কি করতে চাচ্ছি আমি বুঝে শুনেই করতেছি। আমি ইচ্ছা করলে একটু ফ্যাক্টর সেফটি বাড়াই দিলাম, বা আমি একটু কনজারভেটিভ থাকতে চেষ্টা করলাম, দুই পাশে দিলাম, এটা আমার ইচ্ছা। কিন্তু ইচ্ছা করলে আমি ভিতরের ক্যাপাসিটিটা নিতে পারি, এবং বেশিরভাগ সময় আমরা নিই, সফটওয়্যার ইউজ করলে এটা ক্যাপাসিটিটা এর ভিতরে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু আসলে আরো অনেক রিকোয়ারমেন্ট আছে, স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমরা এখনো বলিনি, সেগুলো আমরা কলমের বেলাও বলিনি। আমরা আগামী ক্লাস থেকে আসলে শিয়ারের সমস্যাগুলো একটু আলোচনা করবো। শিয়ার না, শুধু বলতে চাচ্ছিলাম আসলে মানে আর্থকুয়েক রিলেটেড ডিটেইলিং এর ব্যাপারগুলো আসবে। ওকে, তাহলে আমার আসলে ক্লাস তো আপলোড করা হয়নি, মানে বেশ কিছু, আমি দেখি আপলোড করে দিব। আর তোমাদের কোনো কথা থাকলে, প্রশ্ন থাকলে করো, নইলে আমাদের ক্লাস কিন্তু অনেকক্ষণ ওভার হয়ে গেছে, 10 মিনিট মতো। ওকে, কোনো প্রশ্ন মানে নাই, তাহলে আমরা ক্লাসটা শেষ করি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এখানে শেষ হলো, আমি আপলোড করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।